দিদিদের প্রার্থনা মন্ত্রে ও স্বদেশ মন্ত্রে উজ্জীবিত অনুভব করছি। আমরা আবার লোয়া সারদা নারী সংঘের দিদিদের স্বাগত জানাচ্ছি আমাদের নিকুঞ্জপুর উচ্চ বিদ্যালয়। প্রত্যেকটা অনুষ্ঠানেরই একটা আরম্ভ থাকে। সেই আরম্ভ যখন আমরা করি তখন আমাদের দায় থাকে যারা অংশগ্রহণ করেছে তাদের বলে দেওয়ার যে আজ আমরা কেন সমবেত হয়েছি। তোমরা সবাই জানো আজ আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী সারদা মায়ের ভাবাদর্শে অর্ধ দিবসে একটি প্রশিক্ষণ শিবিরে। আচ্ছা, আজকে হঠাৎ করে এই সময় একজন মহিলা যিনি বিদ্যালয়ের গণ্ডি পেরোননি, প্রথাগত কোনো শিক্ষার যার অভিজ্ঞতা ছিল না, যিনি 5 বছর বয়সে যার বিবাহ হয়ে গেছিল, তিনি কিন্তু নিজের সমস্ত জীবনার্জিত জ্ঞান এবং শিক্ষা দিয়ে শুধু রামকৃষ্ণ সংঘের পথ নির্দেশিকা হন, যে রামকৃষ্ণ সংঘ যে গড়ে উঠেছিল, বিবেকানন্দ যদি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তার ভাবাদর্শে তাকে উজ্জীবিত করেছিলেন কিন্তু অবশ্যই শ্রী শ্রী সারদা মা। তোমরা আজকে যারা এখানে স্কুলে আসো, পড়াশোনা করতে আসো, তারা কিন্তু এটা বুঝবে না, সম্ভব না সেই সময় 19বিংশ শতকের প্রথম দিকে একজন নারী, এবং বারবারই বলছি যার কোনো প্রথাগত শিক্ষা ছিল না এবং 5 বছরে বিয়ে হয়ে গেছিল, তিনি কিন্তু নিজের সমস্ত সমস্যা, ব্যক্তিগত সমস্যাকে অতিক্রান্ত করে জগৎ জননী মা হয়ে উঠেছেন। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে উনি তো রামকৃষ্ণদেবের স্ত্রী ছিলেন, রামকৃষ্ণদেবকে সবাই চিনত। হ্যাঁ, চিনত, কিন্তু যখন রামকৃষ্ণদেবকে সবাই চিনত তখন কিন্তু সারদা মা দক্ষিণেশ্বরে 18 বছর বয়সে গেছিলেন। তার স্বামীর কথা শুনে লোকজন বলছিল যে তোর স্বামী মাথা খারাপ হয়ে গেছে, তোর স্বামী সংসারী হবে না। উনি স্থির থাকতে না পেরে গঙ্গা স্নানের অছিলায় দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হন। রামকৃষ্ণদেব ওনাকে দুহাত বাড়িয়ে স্বাগত জানান এবং তারপরে 13 বছর, যে সারদা মাকে আমরা চিনি, তারপরে 13 বছর উনি কিন্তু 50 স্কোয়ার ফিটের একটি নহবত খানায়, যেটার দরজাটা এতটাই নিচু ছিল একটু অসতর্ক হলেই মাথায় চোট লাগতো, সেইখানে রান্নার সমস্ত সামগ্রী নিয়ে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বা অন্য আত্মীয় স্বজন যারা আসছে বা যারা রামকৃষ্ণদেবের কাছে যে মহিলারা আসছেন, 50 স্কোয়ার ফিট একটা ঘর, একটা বাথরুমের থেকে একটু বড় হতো, এরকম একটা ঘরের সমস্ত রান্নার সরঞ্জাম নিয়ে, এমনকি রামকৃষ্ণদেব যেহেতু ওনাকে জীবন্ত কই মাছ খেতে বলা হয়েছিল ওনার পেটের অসুখের জন্য, সেটাও কিন্তু ওপরে বাঁধা আছে যেখানে কই মাছ কলবল করছে, সেইখানে 13 বছর কাটিয়েছেন। ভোর 3টে উঠতেন। তখনকার দিনে তো এরকম বাথরুমের চল ছিল না, এখনো গ্রামে বহু বাড়িতে সেই অর্থে বাথরুমের চল নেই। গঙ্গার পাড়ে শৌচে যেতেন, কেউ কোনোদিন তাকে দেখতে পায়নি। রামকৃষ্ণদেব পরবর্তীকালে হৃদয়কে, নিজের ভাগ্যকে বলেছেন, হ্যাঁ রে হৃদে, আমি ভেবেছিলাম পাড়াগাঁয়ের মেয়ে এখানে এসে কোথায় কি শৌচে যাবে, দিয়ে আমার অসম্মান হবে, ওরও হবে, কিন্তু দেখা গেল যে আমি নিজে দেখতে পাইনি উনি কখন শৌচে যায়। সারাদিন ঘরটির মধ্যে বন্ধ থাকতেন, দুপুরে যদি একটু ফাঁকা হতো রোদে চুল শুকাতেন। 13 বছর টানা সবার জন্য রান্না করে গেছেন, রামকৃষ্ণদেবের জন্য, এবং নহবতের দোতারায় থাকতেন শাশুড়ি মা,
তার সেবা করে গেছেন। তার সঙ্গে উনি কিন্তু তার মানে না শ্বশুর বাড়ির শুধু দেখাশোনা করেছেন তা নয়, তিনি কিন্তু নিজের বাপের বাড়ি পিত্রালয়ের প্রতিও সমস্ত কর্তব্য করেছেন। সারদা মায়ের মা বলেছিলেন যে সারদা, পরের জন্মে যেন আমি তোর মতন একটি মেয়ে পাই। সারদা মায়ের ভাইয়েরও তাই বক্তব্য যে আমার দিদি ছোটবেলার থেকে 5 বছর বয়সে, তখনকার দিনে প্রথা ছিল বিয়ে হয়ে বাপের বাড়িতে থেকে যেত, পৈতে সুতো কাটতেন, এক গলা জলে নেমে গরুর ঘাস কেটে আনতেন, বাড়ির সমস্ত রান্না করতেন। এই যে একটা মানুষের কর্মনিষ্ঠা এবং নিজের কাজের প্রতি যে পরিমাণ আন্তরিকতা, সেটা কিন্তু আজকে আমাদের মেয়েদের শেখার সময় এসেছে। সব থেকে বড় কথা, আমি কিন্তু এটা বলছি না যে সারদা মা ঘরের কাজ শুরু করতেন বলে তোমরাও তাই করো, কিন্তু আমি বোঝাতে চাইছি ওনার ভাবাদর্শটা বোঝো। তারপরও উনি বলেছেন বিভিন্ন পরবর্তীকালে বিভিন্ন নিজের শিষ্যদের যে অত কাজ করেও, ভোর 3টে উঠতেন, রাত 11টায় শুতে যেতেন, অত কাজ করেও তিনি কিন্তু 1 লক্ষ বার নিজের মন্ত্র জপ করতেন। রামকৃষ্ণদেবের কাছে যে দীক্ষা ওনার হয়েছিল, তিনি কিন্তু 1 লক্ষ বার নিজের মন্ত্র জপ করতেন। আর বরাবর ঘোমটার আড়ালে থাকা একজন নারী, তিনি কিন্তু সেই নারী যিনি কোনোদিন অন্য পুরুষের দিকে তাকাতেন বা কথা বলতেন না। তিনি কিন্তু পরিস্থিতি যখন হলো যে কাশীপুর উদ্যানবাড়িতে রামকৃষ্ণদেবকে নিয়ে যাওয়া হলো এবং ওনাকে সেখানে সেবার প্রয়োজন, সেখানে সমস্ত ছেলে সন্ন্যাসীদের মাঝে গিয়ে উনি কিন্তু দোতলার ঘরে থাকতেন রামকৃষ্ণদেবের সেবা করার জন্য। তার মানে নিজের কর্তব্যে উনি অটল ছিলেন, তাতে সমাজ যাই বলুক। এবং রামকৃষ্ণদেব দেহ রাখার পর, তোমরা দিদিরা আরো ভালো করে বলবেন, আরো বেশি বলবেন, রামকৃষ্ণদেব দেহ রাখার পর যখন ওনাকে সবাই বলছে, ওনার যে তখনকার দিনে বৈধব্য বেশি কঠোর ছিল, আর ব্রাহ্মণ বাড়ির বৈধব্য পালনের অনেক বেশি রীতিনীতি ছিল। এখন সমাজ অনেক সহনশীল। আগে বৈধব্য মানে তাকে যেন একটা ডেকে দেওয়া হতো, সে যেন কোনো অপরাধী, সে কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবে না। বারবার বলছি, 19 শতকের প্রথম দিকে তিনি কিন্তু সরু লাল পাড় সাদা শাড়ি পরতেন। উনি বলেছিলেন যে ঠাকুর বলেছেন যে আমি তো এ ঘর থেকে ও ঘরে মাত্র গেছি, তুমি বৈধব্যর সব চিহ্ন বহন করবে না। তখনকার দিনে হাতে বালা পরতেন, যে ডায়মন্ড কাট বালা ঠাকুর বানিয়ে দিয়েছিলেন। এইটা কিন্তু উদাহরণ যে সমাজে থেকেও, সমাজের রীতিনীতিকে আপন করেও সেটাকে নিজের মতন করে একটা পরিবর্তনের জোয়ার আনা যায়। মানে আমি কেন নিবেদিতা বলেছেন, আমিও সেটা মানে মর্মে মর্মে অনুভব করেছি পড়তে গিয়ে। আমি কিছু কাজ করছিলাম সারদা মাকে নিয়ে, তখন যে ওনার মতন একজন নারী যার একটা পা আছে ভারতের আত্মা, মানে ভারতের যে পুরাণ, ভারতের যে প্রথা, সবকিছুর মধ্যে, এবং তার সঙ্গে তিনি অত্যন্ত আধুনিক। তিনি যদি আধুনিক না হতেন, বিবেকানন্দ যখন নিবেদিতাকে নিয়ে আসছেন তখন কিন্তু উনি দুহাত বাড়িয়ে নিবেদিতাকে আপন করে নিতে পারতেন না, কারণ কি নিবেদিতা ছিলেন খ্রিস্টান। তাকে ব্রাহ্মণ বাড়ির একজন বিধবা, বারবার বলছি সময়টা মনে রাখবে, তিনি দুহাত বাড়িয়ে আপন করে নিয়েছেন, তার সঙ্গে বসে খাচ্ছেন। সেই নারী থেকে যদি আমরা আজকের এই অস্থির সময়ে শিক্ষা না পাই, তাহলে কার থেকে শিক্ষা নেব? আমাদের হাতে আমাদের মেয়েরা, আমি গত 23 বছর পড়াচ্ছি, বহু রকম পরিবর্তন দেখলাম, কিন্তু সব থেকে মারাত্মক পরিবর্তন যেটা লক্ষ্য করেছি বর্তমান যুগে, সেটা হচ্ছে, সেদিন সঞ্জীব বাবু আছেন, সঞ্জীব বাবুর সঙ্গে কথা হচ্ছিল, যে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন, উপকারী এবং একই সাথে অপকারী, সেটা হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন হচ্ছে একটা, কি বলবো, ডাবল এজ সোর্ড, মানে যে কারো একটা দুটো দিকে ভীষণ দাম। এবার
আমরা যারা ভাবছি, যারা অপেক্ষা করছি ক্লাস 11-এ পড়ছে যে ট্যাবের টাকা পেলেই আমার ফোন হবে, তাদেরকে সতর্ক করে দিই, ফোনটা আমার না। ফোনটা যেই আমি অন করলাম, আমি জগতের। আমি নিজের দরজাটা জগৎকে খুলে দিলাম। তাহলে সেইখানে আমি আমার নিজস্বতাটা কি করে বজায় রাখবো? সারদা মায়ের যে কটা কথা বললাম, একজন মহিলা কি করে নিজের নিজস্বতা বজায় রাখা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ আমি মনে করি সারদা মা। আর সব থেকে বড় ভাবনা যেটা আরেকটা, এই সময় আমরা সবাই এই সময় বিভিন্ন ভাগে বিভক্ত। আমি ক্লাসে একদিন বলি, এই ক্লাসটাকে ভেঙে দেওয়া খুব সোজা। যারা নীল ওড়না পরে আছে তারা ভালো, তারা একদিকে বসো। যারা নীল ওড়না পরে আছে চুপি চুপি তাদের বললাম। যারা কালো ওড়না পরে আসছো তারা ভালো, চুপি চুপি তারা আলাদা বসো। ভেঙে দেওয়া খুব সোজা। আর আমরা আমাদের ফেভারিট কাজ হচ্ছে, মানে পাস্ট টাইম হচ্ছে অন্য কি করলো সেটা দেখা। কারোর কিছু হলে হবে না, ওই যে অমুক দিন আমাকে দেখে মুখ বেঁকিয়েছিল, এটা শাস্তি আছে, হবে না এইটা। কিন্তু আমি বারবারই মনে করি যে এখানে আমাদের সারদা মায়ের ভাবনা যে লেখা আছে, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগৎকে আপনার করে চলতে শেখো, ভাবতে শেখো, কেউ পর না মা, জগৎ তোমার। এই কথা যিনি বলতে পারেন, তিনি তো জগৎ জননী হবেন, তিনি গোটা বিশ্বে বন্দিতা হবেন, তিনি তো। এবং এটা উনি করে এসেছেন নিজের জীবনে। আজকে আমরা তারই ভাবাদর্শে অনুপ্রাণিত হব, শিখবো কি করে আমরা মনকে স্থির করতে পারি, কি করে আমাদের জীবনকে চালনা করতে পারি, সবকিছুর মধ্যে থেকেও কি করে আমরা নিজস্বতা বজায় রাখতে পারি। সেই পথ প্রদর্শক আজকে দিদিরা সব এসছেন, তারা বলবেন, আমরা জানবো, আমরা শিখবো। এই বলে সবাইকে এই শিবিরে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।